আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুদীপ মিয়া বর্তমান পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তোমরা যারা এবছর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, তোমাদের অলরেডি আমি কিছু সাজেশন দিয়েছি বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে। আমি আজকে তোমাদের জন্য একটা পূর্ণাঙ্গ সাজেশন নিয়ে আসছি এবং কত মার্ক পেলে তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তোমার একটা সিট কনফার্ম হবে, এবং বাংলা ও ইংরেজির যে টপিকগুলো থেকে তোমার পার্টস কমন আসবে, মাস্ট কমন আসবে, এবং তোমাদের যে মানববন্ধন আছে এবং সেখান থেকে তুমি যেভাবে মার্ক ডিস্ট্রিবিউশন করতে পারো এবং পরীক্ষার দিন তোমার কি করণীয় এটাও আমি বলবো। এবং আজকে তোমাদের জন্য এখানে একটা বিশেষ গিফট রয়েছে। যদি তোমরা আমার এই ভিডিওর সাথে থাকো, অবশ্যই তোমরা এই গিফটটা সম্পর্কে জানতে পারবা। প্রথমত, বাংলা টপিকের মধ্যে বাংলা ব্যাকরণ ও আলোচ্য বিষয়, এখান থেকে প্রত্যেক বছরই প্রশ্ন আসে, এবারও আসবে, তার ব্যতিক্রম নয়। ধ্বনি ও বর্ণ, বর্ণের উচ্চারণ তোমরা জানো, প্রত্যেকবারই আসে এখান থেকে বর্ণের উচ্চারণ। ধ্বনির পরিবর্তনটা অনেকের কাছে জটিল মনে হলেও এখান থেকে বিশেষ করে সমীভবন এবং অপিনিয়িটি, এই দুটোর মধ্যে অনেকের কাছে গুলাই যায়। এই দুটো থেকে প্রশ্ন কিন্তু প্রত্যেকবারই রাখে। এবং আহ ধ্বনির পরিবর্তনের পর নত্য সত্য বিধানের ক্ষেত্রে কিছু রয়েছে যে মানে মুখস্থ করতেই হবে, সেগুলো তোমাদের মুখস্থ না করলে তোমরা ওখান থেকে কমন পাওয়াই না। তারপর রয়েছে সন্ধি। সন্ধি অনেকেই পারো। শব্দ সম্ভার, শব্দ সম্ভার তোমরা এর আগে আমি তোমাদের মুখস্থ আইটেমের মধ্যে রাখছিলাম, তো এই শব্দ সম্ভার থেকে তোমাদের প্রশ্ন আসে, এবারও আসবে। উপসর্গ, সমাস, প্রকৃতি প্রত্যয়, পদ প্রকরণ, ক্রিয়ার কাল, কারক বিভক্তি, বাক্য প্রকরণ এবং বানান শুদ্ধিকরণ। বানান শুদ্ধিকরণ থেকে প্রশ্ন আসে, এবারেও আসবে, তার কোনো ব্যতিক্রম নয়। এবং তোমরা করো কি, তোমাদের ক্ষেত্রে যে জিনিসটা ভুল হয় সেটা হচ্ছে তোমরা জিকে যেহেতু 50 মার্ক, তোমরা 50 মার্কের দিকে বেশি ফোকাস করতে গিয়ে বাংলা এবং ইংরেজিতে প্রচুর পরিমাণে একটা গ্যাপ নিয়ে পরীক্ষার হলে যাও। তোমাদের এটা বিশেষ করে বড় ভুল আমি মনে করবো। তোমাদের এটা বিশেষ করে বড় ভুল। এই কারণে ভুল যে তোমরা বাংলা এবং ইংরেজিকে 25 মার্ক, 25, 25, 50 জন্য তুমি এটা কম প্রাধান্য দাও এবং জিকে কে বেশি প্রাধান্য দাও। অবশ্যই তোমার জিকে কে প্রাধান্য দিবা, পাশাপাশি এই বাংলা এবং ইংরেজির মাধ্যমে যে তোমার চান্সটা নিশ্চিত হয়ে যাবে সেটা আমি বলতে দিতে পারি। এখানে কি হবে, তোমার চান্স নিশ্চিত হয়ে যাবে। দেখো, তোমাদের টোটাল মার্ক হচ্ছে 100 টাইম 1, 1 ঘন্টা। তোমাদের টাইম হচ্ছে 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে তোমাদের টাইম হচ্ছে তোমাদের 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে 100 মার্কে তোমার এমসিকিউ, এটা হচ্ছে এমসিকিউ তোমাকে পূরণ করতে হবে। এখানে তার মধ্যে রয়েছে জিকে, জিকে রয়েছে 50 মার্ক, 50 মার্ক। তারপর তোমার হচ্ছে বাংলা, বাংলা রয়েছে 25 মার্ক। এবং ইংরেজি, ইংলিশ হচ্ছে তোমাদের 25 মার্ক। এখানে হয়টা কি, তোমাদের যেহেতু 50 মার্ক, আমরা তো সবসময় বেশি মার্ক যেখানে সেখানে টার্গেট রাখি। হ্যাঁ, 50 মার্ক তোমাদের অবশ্যই টার্গেট রাখতে হবে। তো 50 মার্কের মধ্যে তোমাদের 50-এর মধ্যে অনেকে 40 পার করতে পারবে না, এবং 45 যারা পারবে তারা তো এক্সট্রা অর্ডিনারি। অবশ্যই তারা ভালোভাবে পড়েছে জিকে এবং তাদের জিকে ভালোভাবে জানা আছে এবং সাম্প্রতিক ইত্যাদি বিষয়ে তাদের ভালো ধারণা আছে। এবং এখানে তোমাদের জিকেও একটা কিন্তু মার্ক ইনশিওর, জিকের মার্কটা তোমাকে ইনশিওর করে চান্স পাইতে। এবং বাংলা এবং ইংলিশ, এগুলো তোমাকে মানে ভালো সাবজেক্ট পাইতে তোমাকে সাহায্য করবে, একেবারে ভালো সাবজেক্ট। অনেকে জিকেতে ভালো মার্ক পাবে কিন্তু ইংরেজি দেখবেন 9, 10 মার্ক পাইছে। হ্যাঁ, অনেকে পায়, এটা হয়, তোমরা অলরেডি দেখেছো। বাংলার ক্ষেত্রেও সেম অবস্থা, কারণ ওই জিকে খুব ভালো পারে কিন্তু বাংলা ইংরেজি গণিতটা, এটা হয় অবস্থা। তোমাদের কিরকম টার্গেট রাখতে হবে, তোমার যদি ইনশিওর মার্ক 60 হয়, অবশ্যই তুমি চান্স পাবা। তোমার 60 হলেই তুমি চান্স পাবা, 60, 60% মার্ক হলেই তোমার চান্স, 60 মার্ক হলেই তোমার চান্স হবে, তোমার 60 মার্ক পাইলে তোমার চান্স হবে। 60 মার্ক পাইলেই তোমার চান্স হবে। তাহলে
তুমি কেন জিকের দিকেই শুধু মনোযোগ দিয়ে খারাপ সাবজেক্টটা নিবা? কেন তুমি খারাপ সাবজেক্টটা নিবা? এই জন্য তোমাদের করতে হবে কি, তোমাদের জিকের ক্ষেত্রে অন্তপক্ষে 35 মার্ক ইনশিওর করতে হবে। 35 মার্ক, অর্থাৎ 35 মার্ক তোমাদের মানে ইনশিওর করতে হবে। যে 35 মার্ক তুমি তুলতে পারো, বাংলার ক্ষেত্রে 25-এর মধ্যে তুমি যদি 15 মার্ক করতে পারো, বাংলার ক্ষেত্রে 15 মার্ক, এবং ইংরেজির ক্ষেত্রে তুমি এখানেও ধরলাম 10 থেকে 15 মার্ক, 10 থেকে 15 মার্ক। এটা একটা নর্মাল স্টুডেন্টের কথা বলছি, এটা একেবারে যারা এক্সট্রা অর্ডিনারি তাদের ক্ষেত্রে বলছি না, কারণ যারা একটু ভালো, যারা চান্স ভালো সাবজেক্ট নিয়ে পড়বে তাদের হিসাব আলাদা। এখানে যারা চান্স ইনশিওর করতে চাও তাদের ক্ষেত্রে এটা আমি বলতেছি। দেখো, তোর কত মার্ক করতেছে? 50 মার্ক, এদের হলে 50 আর 15, 65। 65 হলে তোমার চান্স তো হবে, তুমি ভালো সাবজেক্ট নিয়ে পড়তে পারবে। ইসলামের ইতিহাস, এটা হচ্ছে মানে বি ইউনিটের ক্ষেত্রে, এখানে তুমি ইসলামের ইতিহাস এরকম সাবজেক্ট, সমাজবিজ্ঞান এরকম সাবজেক্ট নিয়ে পড়তে পারবে, অবশ্যই পড়তে পারবে, ভালো সাবজেক্ট নিয়ে পড়তে পারবে। এখানে দেখো তোমাদের এইভাবে মার্কটা ডিস্ট্রিবিউশন করতে হবে। এখানে আমি যে 15 মার্ক বলছি, তুমি বাংলা ক্ষেত্রে কি সত্যি 15 মার্ক পাবা? আমার দেখানো গাইডলাইন পথে চললে তুমি 18 থেকে 20 মার্ক কমনলি পাবা। 18 থেকে 20 মার্ক তুমি কমনই পাবো ওখানে। এবং ইংরেজি আমি যদি গাইডলাইন যেভাবে দেখাবো ওইভাবে তুমি যদি পড়ো, এবং তোমার যে মুখস্থ বিদ্যা যদি একটু ভালো থাকে। অনেকেই বলো যে ভোকাবুলারি ভাই কিভাবে পড়বো, ভোকাবুলারিটা মনে থাকে না, কিভাবে পড়বো? তোমাদের ক্ষেত্রে আমি যেটা বলবো, ভোকাবুলারি পড়ারও একটা টেকনিক রয়েছে, যে টেকনিকের মাধ্যমে আমি ভোকাবুলারি মুখস্থ করি, সেটা তোমাদের অবশ্যই আমি জানাবো। এখন এরপর একটা নেক্সট ক্লাস নেবো কিভাবে তোমাদের ভোকাবুলারি মুখস্থ রাখবা, এবং ইডিয়ম ফ্রেজেস, ভোকাবুলারি আইটেম যেটা মেমোরাইজিং পার্টটা কি হবে, এটা অবশ্যই একটা ক্লাস নেবো তোমাদের দেবো। এইভাবে তোমাদের এখানে তোমাদের অন্তপক্ষে আমার জানার মতো একটা 70% মার্ক থাকবে, অবশ্যই থাকবে। এখানে একটা স্টুডেন্ট যদি ডেডিকেটলি চেষ্টা করে, তো অবশ্যই 70% মার্ক পাবে। এবং তোমাদের অনেকের ক্ষেত্রে আমি দেখছি, আমাদের অনেকেই পরীক্ষা দিতেছে, তাদের অনেকে ন্যাশনালে ভর্তি আছে, ন্যাশনালে ভর্তি হওয়ার পরেও পরীক্ষা দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, কারণ পাবলিক এর একটা ট্যাগ লাগানো। অবশ্যই এখানে তাদের কিছু অলরেডি ক্লাস শুরু করে দিয়েছে, এবং অনেকে ক্লাস শুরু করে নাই। এখানে যারা ক্লাস শুরু করে তাদেরকে একটা ওই কলেজের প্রতি একটা ভালোবাসা শুরু হয়েছে, এবং তারা কি করতেছে, তারা দিন শেষে দেখা যাচ্ছে যে একটা নর্মালি ভাবে একটা পরীক্ষা দিয়ে যায়, মানে একটা টাইম এমনি আবেদন করছি তো যাবো না কেন, এরকম একটা অবস্থানে পরীক্ষা দিয়ে যাবে। তোমাদের ক্ষেত্রে যারা ন্যাশনালে ভর্তিও আছো এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পরীক্ষা দিবা, যারা শুধু বলতেছো আমার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি লাগবে, অবশ্যই তোমার চান্স হবে। যদি তোমার এইরকম যদি ইন্টেন্স থাকে যে না ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আমার লাগবে, তাহলে অবশ্যই তোমার চান্স হবে, এবং তোমাকে সঠিক পথে চলতে হবে। কথা আছে যে প্রস্তুতি যদি ঘোষানো হয়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পাওয়া কঠিন নয়। অবশ্যই তুমি যখন চান্স পাবা তখন আমার এই কথাগুলো মনে পড়বে তোমার। দেখো কিভাবে তোমরা আরো চান্স পাবা। এখানে বানান শুদ্ধিকরণ, এটা থেকে প্রত্যেকবার প্রশ্ন আসে, এবারও প্রশ্ন আসবে, তার মধ্যে ব্যতিক্রম নয়। তোমরা এখন কিভাবে পড়বা? তোমরা অবশ্যই যে কোনো একটা বই থেকে পড়ো, হয়তো বা যে কোনো একটা বই থেকে পড়ো, তোমার বাংলা যে কোনো বই থেকে পড়ো। ওখানে এখন শেষ সময় তুমি আসি কি করবা, নতুন কিছু করার দরকার নেই। তোমার হয়তো বা কিছু কিছু টপিক হয়তো ভুলে গেছো, তুমি তো এডমিশন পরীক্ষা দিও, তুমি অনেক কিছু ভুলে যাবা, এটা হয়। এখন তুমি যদি কিছু ভুলে যা থাকো, তুমি কি করবা? সর্বপ্রথম তোমার ক্ষেত্রে যেটা হবে, তুমি সামান্য একটু রিভাইজ দিবা, রিভাইজ দিয়ে নৈবিত্তিক গুলো ভালোভাবে পড়বা, নৈবিত্তিক ভালোভাবে, এবং টার্গেট নিবা যে এই টপিক গুলো আমি 7 দিনের মধ্যে কমপ্লিট করব। বাকি আমার যে দিনগুলো থাকবে 10 দিন, বাকি 10 দিন থাকবে বা 9 দিন থাকবে, যে কয়েকদিনে থাকুক এই কয়েকদিনে আমি শুধু পরীক্ষা দেবো, এই হচ্ছে এগুলো। আমি তোমাদের জন্য এরকম একটা ব্যবস্থা করতে যাচ্ছি যে আমি 7 দিনে তোমাদের এগুলো কমপ্লিট করে দেবো, বাকি দিনগুলো তোমাদের জন্য পরীক্ষা নিব। এবং সেই পরীক্ষার মধ্যে কি কি থাকবে সেটা আমি বলতেছি। সে পরীক্ষার মধ্যে তোমাদের এই প্রত্যেকটা টপিক থেকে আমি দিনে তোমাদের 2টা করে টপিক দেবো বা 3টা করে টপিক দেবো, এই টপিকগুলো অনুযায়ী তোমার পরীক্ষা নেবো। পরীক্ষার আগের দিনে একটা ফাইনালি পরীক্ষা নিয়ে নেবো। এবং এই মানে তাদের ক্ষেত্রে একটা বড় ধরনের গিফট রয়েছে, যারা এখানে ফার্স্ট ফার্স্ট হবে, যে তার জন্য একটা বড় গিফট রয়েছে। এবং আরেকটা কথা হচ্ছে যে ভিডিওটা বেশি বেশি শেয়ার, মেনশন করবে এবং লাইক করবে, তার ক্ষেত্রেও কিন্তু তাকেই বেশি প্রাধান্য দেওয়া হবে, তাকেই বেশি প্রাধান্য দেওয়া হবে। এখানে যে প্রশ্নগুলো আমি অলরেডি দিয়েছি, এই প্রশ্নগুলো তোমরা টার্গেটে করবে, এবং আমি তোমাদের জন্য নেক্সট, তোমরা যদি চাও তোমাদের জন্য নেক্সট আমি প্রত্যেকটার ক্লাস নিয়ে নেবো, এবং তোমাদের পড়ার ধরন এবং বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার গোপন টেকনিক, এই টেকনিকগুলোর মাধ্যমে চান্স পাওয়া যায় বা এবং ভালো সাবজেক্টে পড়া যায়।
তোমাদের এগুলো আমি ইনশিওর করে দেব। যদি তোমাদের আগ্রহ থাকে তাহলেই বুঝবো তোমাদের। এখন এই বাংলার এগুলো তোমাদের টপিক, আমি নেক্সট তোমাদের এগুলো প্রত্যেকটাই পড়াবো এবং প্রত্যেকটা থেকে কীভাবে প্রশ্ন আসে এবং বিগত সালে কীভাবে প্রশ্ন এসেছিল এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কীভাবে প্রশ্ন আসে সেটা তোমাদের আমি দেখাই দেবো। এবং এর মাধ্যমে তুমি অনেকটা পরিমাণ কনফিডেন্স পাওয়া যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার ক্ষেত্রে। দেখো, এরপর ইংলিশে আসা যাক। ইংলিশে কি কি প্রশ্ন থাকে এবং না কোন কোন টপিক থেকে তোমাদের প্রশ্ন আসে এবং কি কি প্রশ্ন আসে এগুলো তোমাদের, ইংলিশটাও তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের ইংরেজির ক্ষেত্রে যেগুলো থাকছে, ইংরেজির ক্ষেত্রে পার্ট অফ স্পিচ, নাম্বার, টেন্স, ভোকাবুলারি, গ্রুপ অফ রাইট ফর্ম অফ ভার্ব, ইডিয়মস, স্পেলিং, ভয়েস, আইডেন্টিফিকেশন, পার্ট অফ স্পিচ, টেক্সট পোয়েট মানে টেক্সট বই থেকে যে পোয়েট রয়েছে পোয়েট পরিচিতি থেকে আগে, ন্যারেশন, সেন্টেন্স কারেকশন, প্রিপোজিশন, আর এই পাশে আছে তোমাদের হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, বাংলা ট্রান্সলেশন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এখন এখানে তোমরা বলতে পারো এতগুলো টপিক, আসলে এতগুলো টপিকের মধ্য থেকেই প্রশ্ন আসবে। এখানে অনেক হতে পারে কোন কোন টপিক, আসলে তোমাদের বিগত সালে প্রশ্ন অ্যানালাইসিস করে আমি যেটা দেখলাম সেটার ক্ষেত্রে অলরেডি তোমাদের কিছু আমি বলে দিচ্ছি একটা ভিডিওর মধ্যে, তোমরা দেখেছো। এখানে যেটা দেখা যাচ্ছে যে তোমাদের কিছু কিছু টপিক থেকে প্রশ্ন আসেই, যেমন হচ্ছে তুমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পাও, এটা তো সিনট্যাক্স কারেকশনের ক্ষেত্রে কিন্তু লাগবে। তার মানে কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অ্যাভয়েড করার অপশন নাই এরকম। বাংলা ট্রান্সলেশন এর 3 স্টার, এটা 3 স্টার দিন, এটা তোমাদের পরীক্ষাতে আসবেই, 3 স্টার তোমাদের পরীক্ষায় আসবেই। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের 3 স্টার তো দেওয়াই লাগবে, এটা আমি দিয়ে দিলাম না কারণ তোমরা জানো এখান থেকে প্রত্যেকবারই পরীক্ষা আসে, এবারও আসবে। তারপর হচ্ছে তোমাদের হচ্ছে প্রিপোজিশন থেকে প্রশ্ন আসে। তারপর হচ্ছে আইডেন্টিফিকেশন পার্ট অফ স্পিচ, এটাই সম্বন্ধে একটু তোমাদের ডিটেলস বলি কিভাবে। দেখো, তোমাদের অলরেডি তোমরা জানো যে নাউন চেনার উপায়, অ্যাডজেক্টিভ চেনার উপায়, অ্যাডভার্ব চেনার উপায়, ভার্ব চেনার উপায় তোমাদের এইরকমই থাকবে। দেওয়া থাকবে একটা ওয়ার্ড দেওয়া থাকবে, বলবে যে হয়তো এটা নাউনে দেওয়া আছে, বলবে অ্যাডজেক্টিভ করে দাও, চেঞ্জ দ্য ওয়ার্ড ইনটু অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ করে দেখাও, এরকম। মানে তোমাদের অ্যাডজেক্টিভ থেকে নাউন করে দেখাতে বলবে বা ভার্ব থেকে অ্যাডভার্ব, একটা পুরো সেন্টেন্স দেওয়া থাকে মাঝখানে একটা মানে আন্ডারলাইন করে দেখাতে বলবে এটা কোন পার্ট অফ স্পিচ, এটা তোমাকে আইডেন্টিফিকেশন করতে হবে। এখন আমি তোমাদের নেক্সট আমি তোমাদের আইডেন্টিফিকেশন পার্ট অফ স্পিচ সম্বন্ধে একটা ক্লাস নেব, সেখানে তোমাদের ফুল ধারণা হয়ে যাবে এবং তোমাদের নাউন চিনতেও কোনো সমস্যা হবে না, অ্যাডজেক্টিভ চিনতেও কোনো সমস্যা হবে না এবং ভার্ব এবং অ্যাডভার্ব চিনতেও কোনো সমস্যা হবে না তোমাদের। নেক্সট আমি এটা নিয়ে একটি ক্লাস নেব। ভয়েস, ভয়েস তোমরা অলরেডি মানে তোমরা ক্লাস 9-10 থেকে পড়ে আসতেছো, তোমরা এটা নিয়ে তোমাদের কোনো সমস্যা না হওয়ার কথা। তারপরে তোমার হচ্ছে স্পেলিং, স্পেলিংটা একটা মুখস্থ বিষয়। এখানে কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো একটু ছন্দের মাধ্যমে মুখস্থ করতে হয়, এই ওয়ার্ডগুলো থেকেই বেশিরভাগ আসে। অলরেডি তোমরা রাজশাহী ইউনিভার্সিটির ক্ষেত্রে দেখছো, ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে দেখছো, তারপরে চট্টগ্রাম ইউনিভার্সিটি, এগুলোর ক্ষেত্রে দেখছো যে বিগত সালে প্রশ্ন কিছু কিছু রিপিট হয় এবং যেগুলো ছন্দের মাধ্যমে মুখস্থ করা যায় সেগুলোই বেশিরভাগ থাকে। ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, এখানে শুধু ইডিয়ম লিখে রাখছি, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস থেকেও আসে প্রশ্ন। এখান থেকে গ্রুপ ভার্ব থেকে প্রত্যেক বছর একটা করে প্রশ্ন দেয়, অনেক সময় 2টা করে প্রশ্ন দেয়। এটা ভোকাবুলারি, ভোকাবুলারি নিয়ে তোমরা সকলেই টেনশন করো, তোমরা যারা টেনশন কে নাই বলো দেখি ভোকাবুলারি নিয়ে। ভোকাবুলারি যে পড়ো সে বলো যে ভাই আমি ভুলে যাই, তাহলে এটা হয়। ভোকাবুলারি আমিও ভুলে যাইতাম, আমিও ভুলে যাই, এটা স্বাভাবিক বিষয়। এখন এখানে ভোকাবুলারি কিছু টেকনিক রয়েছে, যে টেকনিকের মাধ্যমে তুমি মনে রাখতে পারবা। এগুলোও নিয়ে তোমাদের মানে আমি সামনে একটা ক্লাস নেব। টেন্স, টেন্স তোমরা এটা ভালোভাবেই জানো, তবে টেন্স থেকে প্রশ্ন আসেই, এবারও আসবে। নাম্বার, এই নাম্বার থেকে তোমাদের প্রশ্ন আসবে এবং পার্ট অফ স্পিচ যেটা আগেই বলছি, পার্ট অফ স্পিচ তোমরা এখান থেকে প্রশ্ন আসেই বরাবরই। এখন তোমাদের অনেকেই এই শেষ সময়ে এসে মানে প্রস্তুতিটা ভালোভাবে গোছালো ভাবে নিতে পারতেছো না। তোমাদের জন্য আমি নেক্সট কিছু ক্লাস নেব 7 দিন, এই ক্লাসগুলোর মাধ্যমে তোমাদের একটা বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে একটা গ্রো হবে। আজকে তোমাদের জিকে সাজেশন দিলাম না, কারণ জিকে সাজেশনটা এমন একটা, আমি এটা প্রশ্ন ব্যাংক ভালোভাবে অ্যানালাইসিস করে দেখেছি, তোমাদের এই প্রশ্ন ব্যাংকটা ভালোভাবে অ্যানালাইসিস করে দেখেছি। জিকের কিছু টপিক মানে 2-1টা টপিক হয়তো মানে বারবার রিপিট আসে,
কিন্তু অনেক টপিকে আসে না। সো আমার মনে হয় যে তোমাদের জিকেটা একটু তোমাদের নিজেরাই অ্যানালাইসিস করা উচিত এবং জিকেটা ভালোভাবে পড়া উচিত। এখন তোমাদের কিভাবে তোমরা এটা ভালো করবা সেটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। দেখো, তোমাদের এখানে এগুলো নিয়ে আমি তোমাদের একটা 7 দিনের একটা তোমাদের মানে মানে 7 দিনের একটা প্রি প্ল্যানে চলতে যাচ্ছে। এই 7 দিনে তোমাদের আমি ক্লাস নিয়ে সবকিছু কমপ্লিট করে দেব। এখানে তোমাদের কিছু টেকনিক শিখিয়ে দেবো, ভোকাবুলারি মুখস্থ করার এবং তোমাদের স্পেলিং মুখস্থ করার কিছু টেকনিক শিখিয়ে দেবো, যে টেকনিকের মাধ্যমে তুমি যদি একটা প্রশ্ন আসে ওই একটা প্রশ্নই তুমি কভার করতে পারবা এবং কমন পাবা। বাংলা ট্রান্সলেশন তোমাদের আগে বলছি এটা আসবে, এটা তোমরা যে কোনো বই থেকে পড়তে পারো, এটা তোমাদের ভালো ইফেক্ট দেবে। এখন আর একটা কথা হচ্ছে যে তোমাদের জিকেটার ক্ষেত্রে তোমরা অলরেডি জিকে অনেক ভালো পড়ছো আমি জানি, কারণ তোমাদের পরীক্ষার সামনে জিকে তো ভালোভাবে পড়তে হবে। বিশেষ করে সাম্প্রতিকের ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, জিকের তোমাদের নোবেল পুরস্কার থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে। এটা 2026 সালের যেহেতু নোবেল পুরস্কার এখনো দেওয়া হয়নি, এগুলো সেপ্টেম্বর মাসে ঘোষণা করা হয়। যাই হোক, তোমাদের হচ্ছে 2025 সালে কারা নোবেল পুরস্কার পেয়েছে এটা অনুযায়ী দেওয়া থাকবে। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া আমাদের ফুল সিলেবাসে পরীক্ষা হবে না শর্ট সিলেবাস? ফুল সিলেবাস হোক আর শর্ট সিলেবাস হোক, তুমি ফুল সিলেবাসটাই পড়ে যাবা। তোমাদের বাংলার ক্ষেত্রে ফুল সিলেবাসটা কভারেজ করে যাবা। এবং তোমাদের দেখবে যে পাঠ্য বই চেঞ্জ হয়েছে, নতুনদের পাঠ্য বই কিছু কিছু অ্যাড হয়েছে এবং তোমাদের বাংলা সাহিত্যিক আগের মতো। তোমরা নতুনদের বই কখনো ফলো করবে না, কারণ নতুনদের বই থেকে প্রশ্ন করবে না, কারণ তোমরা কোন সেশন সেটা মাথায় রাখো। তোমাদের বেলায় তো এই বই ছিল না, তাহলে তোমাদের বেলায় কোনো অন্য পড়া দেবে? তোমাদের বেলায় যা ছিল তা থেকে প্রশ্ন আসবে। এবং বাংলার ক্ষেত্রে যে গদ্য পদ্য এগুলোর কথা অলরেডি আমি বলছি, যে তোমাদের গদ্য ক্ষেত্রে অপরিচিতা, মাসি পিসি, বিলাসী, রেইনকোট, নেকলেস, এগুলোতে প্রশ্ন কখনো বাধা হবে না। এবং তোমাদের কবিতাগুলোর মধ্যে তাহারই পরে মনে, আমি কিংবদন্তির কথা বলছি, ফেব্রুয়ারি 1969, বিদ্রোহী, বিভীষণের প্রতি মেঘনাদ, সোনার তরী, এগুলো থেকে কখনো প্রশ্ন মিস হবে না। তাই এগুলো তোমাদের ভালোভাবে পড়তে হবে এবং শেষ সময়ে তোমার একটা প্রস্তুতি ভালোভাবে গোছালো হওয়ার জন্য আমার সঙ্গে তোমাদের থাকতে হবে। এবং আমি তোমাদের যথাসম্ভব একটা ভালো গাইডলাইনের মাধ্যমে তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভালো করা যায় সেভাবে তোমাদের একটা গাইডলাইন দেবো। এবং তোমাদের কি কি প্রবলেম ফেস করতেছো সেগুলো তোমরা আমাকে জানাবা, যে এই প্রবলেম আমি ফেস করতেছি যার মাধ্যমে আমরা কোপ আপ করতে পারছি না। সো তোমরা যদি আমাকে জানাও তাহলে ওই অনুযায়ী তোমাদের একটা আমি ভালো ফিডব্যাক ভিডিও দিতে পারবো। এবং তোমাদের আমি একটা বলছিলাম যে ভিডিও শেষে তোমাদের একটা গিফট দেবো। আমি 3 দিন একটা অফার চালা যাবো, সেরকম কিরকম সেটা কিরকম তোমাদের হচ্ছে, আমি যে ভিডিওগুলো করতেছি এই ভিডিওগুলো যে বেশি পরিমাণ শেয়ার করবে এবং মেনশন এবং কমেন্ট লাইক করবে, তাকে আমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রশ্ন ব্যাংক মডেল টেস্ট এই বইটা আমি দেবো তাদেরকে। এটা হচ্ছে নতুন 2000 তোমরা দেখতে পারো হচ্ছে 17 থেকে 25 সাল পর্যন্ত, এটা নতুন। এটা এটা আমি তোমাদের দেবো এই 3 দিনের মধ্যে। আজকে আহ, আজকে থেকেই শুরু হয়ে গেল। তোমাদের এই 3 দিনের মধ্যে যে সবচেয়ে কমেন্ট এবং লাইক মেনশন করবে, শেয়ার করবে, তাকেই দেব। এবং নেক্সট পরীক্ষা যেটা আসবে, নেক্সট পরীক্ষা নেই, ওই পরীক্ষাতেও তোমাদের গিফট দেবো। এখন তোমাদের এই 3 দিনের মধ্যে দেখবো সবচেয়ে বেশি শেয়ার এবং লাইক কমেন্ট কে করে, যে করে তাকে অবশ্যই আমি দেবো এটা বই। এবং তোমাদের জন্য এটা ভেরি ভেরি গুড লাক, যে অনেকেই হয়তো বই কেনো নিয়ে পিডিএফ পড়ো। আমি চেষ্টা করব 3 দিনের মধ্যে যে বিজয়ী তাকে আমি পরের দিনেই বইটা পাঠানোর। অবশ্যই তোমরা বেশি বেশি কমেন্ট এবং শেয়ার করবে এবং তোমাদের প্রবলেম কোন জায়গা ফেস করতেছো সেগুলো তোমরা আমাকে ভালোভাবে জানাবা। সেই অনুযায়ী তোমাদের আমি একটা ভালো ফিডব্যাকের ভিডিও দেব। এবং তোমাদের আমি নেক্সট 7 দিন যে প্ল্যানে তুলতে চাচ্ছি, তোমরা যদি সঙ্গে থাকো তোমরা একটা ভালো ফিডব্যাক পাবা। এবং তোমাদের মনে করবা যে একটা বড় ভাই হিসাবে আমার সঙ্গে, আমাকে বড় ভাই একটা উপদেশ দিচ্ছে, আমার সঙ্গে আছেন। আরে ভাই, তুমি এখন পরীক্ষা দিচ্ছ, তুমি পাবলিকিয়ান ট্যাগ লাগানোর জন্য যা খুশি তা করতে পারো। এখানে তুমি নিজেকে অন্যদের থেকে আলাদা করতে পারো, বন্ধুদের থেকে নিজেকে তুমি বিচ্ছিন্ন করে নিতে পারো। তুমি একটা বার শুধু নিজের মা বাবার মুখের দিকে দেখবা যে তারা কিভাবে তোমাকে পড়াচ্ছে, তোমাকে কিভাবে তারা যোগান দিচ্ছে এবং তোমার কাছ থেকে এক্সপেকটেশন কি তাদের। তারা শুধু এক্সপেকটেশন চায় যে আমার সন্তানটা ভালো জায়গায় যাক। এবং আমি মানুষের সামনে গর্ব করে বলতে পারি আমার ছেলে ওই অমুক জায়গায় পড়তেছে, আমার ছেলে অমুক ইউনিভার্সিটি পড়তেছে, আমার ছেলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পড়তেছে। একজন ঢাকা ইউনিভার্সিটি ছাত্র যখন বাসায় যায়, পিতামাতার গর্বে মুখ ভরে যায় যখন
ও ঢাকা ইউনিভার্সিটি যখন পড়াশোনা করে, তখন দেখো ওর বাবা মা যদি জিজ্ঞেস করে তোমার ছেলে কোথায় আছে, তখন ওর করে ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা করে। ওর পিতা মাতার তখন একটা মর্যাদা দেওয়া শুরু করে। একটা গরিব ছেলে যদি, রিক্সা চালকের ছেলে যদি ঢাকা ইউনিভার্সিটি চান্স পায়, রাজশাহী ইউনিভার্সিটি চান্স পায়, ও সর্বপ্রথম ওর বাবার একটা, মানে ওর বাবার গর্বর জায়গা থাকবে না। এখানে এই কারণে জায়গা থাকে না, অনেক পিতা মাতাকে আমি দেখেছি, যখন জিজ্ঞেস করে যে তোমার ছেলে কি করে, আমার ছেলে লেখাপড়া করতেছে কোথায়, রাজশাহী ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি। হ্যাঁ, তোমার ছেলে ঢাকা ইউনিভার্সিটি লেখাপড়া করে, রাজশাহী ইউনিভার্সিটি লেখাপড়া করে, এটা তাদের কাছে গর্বের বিষয়। শুধু সন্তানের কাছ থেকেই শুধু তারা কি চায়, তারা শুধু এইটাই, এই খুশিটুকুই চায়। আর একটা তুমি সবচেয়ে মজা পাবা, যখন দেখবা যে তোমার ইউনিভার্সিটিতে তোমার পিতা মাতাকে নিয়ে তুমি ঘুরতেছো, তারা তোমার ইউনিভার্সিটি দেখবে, বাড়ির সাইজা মানুষকে বলবে যে আমার ছেলে অমুক অমুক ইউনিভার্সিটিতে পড়ে, আমার ছেলে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, আমার ছেলের ভার্সিটি আমি দেখে আসছি, এত সুন্দর, এত এত মেধাবী স্টুডেন্ট ওখানে আমার ছেলে চান্স পাইছে। তোমাকে নিয়ে এত গর্ব করবে তোমার বাবা, এবং তুমি পিতা মাতার কাছে একটা খুশির কারণ হওয়া। যখন দেখবা যে কোথাও তোমার বাবা মা বেড়াইতে গেছে, তোমার সর্বপ্রথম তোমার পিতা মাতার সাথে কেউ যদি পরিচিত হতে যায়, তো অন্তপক্ষে তোমার পিতা মাতাকে জিজ্ঞেস করবে যে তোমার সন্তান কয়জন। উনি বলবে হ্যাঁ, সন্তানটা কি করে। তোমার পিতা মাতা গর্বের সঙ্গে বলবে যে আমার ছেলে একজন রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ে। আমি একজন আন্টিকে দেখেছি, যে আন্টির মেয়ে মেডিকেলে পড়ে, উনি মানুষকে ডাকি ডাকি বলে যে আমার মেয়ে মেডিকেলে পড়ে। এটা পিতামাতার জন্য এটাই তো গর্বের বিষয়। তোমরা এটা অবশ্যই দিতে পারবা যদি তুমি পাবলিকিয়ান হও। ন্যাশনালে সকলেই তো পড়ে ভাই, ন্যাশনালি পড়ে, ন্যাশনাল যে খারাপ এটা আমি বলতেছি, ন্যাশনাল থেকে বিএসসি ক্যাডার হচ্ছে, বড় বড় জায়গায় যাচ্ছে, কিন্তু এখানে অনেক সময় হয় মানুষের কাছে বলতে একটা হেজিটেশন ফিল হয়। কিন্তু তুমি পিতামাতার কাছে এই হেজিটেশন ফিলটা হতে দিবা? আমার মনে হয় তুমি দিবা না। তুমি অবশ্যই চান্স পেয়ে দেখাবা, তুমি চান্স পাবা, আমি বলতেছি তুমি চান্স পাবা, নেক্সট পাবলিকিয়ান হিসেবে তুমি চান্স পাবা, এবং আমাকে বলবা যে ভাই আমি চান্স পেয়েছি। অবশ্যই তুমি আমাকে বলবা, এবং তুমি যখন রাজশাহী ইউনিভার্সিটি চান্স পাবা আমার সঙ্গে আসি দেখা করবা যে ভাই আপনি আমাকে এই পরামর্শ দিচ্ছেন, আমি চান্স পাইছি ভাই। আমার যে মানে খুশিটা লাগবে, এবং তোমাকে আমি নিয়ে আমার ক্যাম্পাসে ঘুরাবো, এবং আমার ক্যাম্পাস তো তোমার তখন ক্যাম্পাস হয়ে যাবে। তুমি তখন ঘুরবা আমার সঙ্গে, বা তুমি নিজেই ঘুরবা বন্ধুদের সঙ্গে। আমি তোমাকে অবশ্যই আসলে আমার আমার যে ভালো লাগা বোধটা কাজ করবে, এবং তোমাকে নিয়ে অবশ্যই আমি টিএসসি, আমাদের টিএসসি যেহেতু হয় না টুকিটাকি চত্বরে, আমি তোমাকে অবশ্যই চা খাওয়াবো, এবং অবশ্যই আমি তোমাকে ঘুরতে নিয়ে যাবো। আমাদের আমার গাইডলাইন দেখে যারা চান্স পায় অবশ্যই আমি তাদেরকে ঘুরতে নিয়ে যাবো। যদি রাজশাহী ইউনিভার্সিটির চান্স পাও, অবশ্যই আমি তোমাদের ঘুরতে নিয়ে যাবো।